নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি আর আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকে দ্য বিগ স্টোরিতে আমাদের নজর থাকবে বাংলার রাজনীতির সেই অন্ধকার গলিপথে, যেখানে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতা কেড়ে নেওয়ার সমীকরণের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রতিহিংসার তালিকা। ঠিকই শুনেছেন, তালিকা। নির্বাচনের পর কার উপর অত্যাচার হবে, কার ঘর জ্বলবে, কোন কোন মহিলাকে টার্গেট করা হবে, এই সব আশঙ্কার চোরা স্রোত এবার আছড়ে পড়ল বিধাননগর আদালত থেকে শুরু করে মেদিনীপুরের দাঁতন পর্যন্ত। বিস্ফোরক দাবি বহিষ্কৃত প্রাক্তন জাতীয় তৃণমূলের মুখপাত্র রিজু দত্তের। কি বলেছিলেন রিজু দত্ত, শোনাই আপনাদের, দেখুন। তৃণমূল কংগ্রেসের এই লোয়ার লেভেলের গুন্ডা বদমাইশগুলো এই পঞ্চায়েত ব্লক সভাপতির নেতাদের নির্দেশে যে গুন্ডা বদমাইশগুলো তারা পুষে রাখতেন, মানে যে নেতাদের আশেপাশে যে স্যাটেলাইটগুলো বুলেট নিয়ে ঘুরতো, তারা যে অত্যাচার করেছিল, যদি পালা বদলে না হতো আর তৃণমূল যদি ক্ষমতায় আসতো, তাহলে এতদিনে বিজেপির অন্তত 1000 কর্মীর লাশ পড়ে যেত। তার মানে টার্গেট হচ্ছে বিজেপি, যে কোনো মূল্যে বিজেপিকে টার্গেট কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা বিতর্কিত অত্যাচার মামলায় এবার যুক্ত হতে চলেছেন দল থেকে বহিষ্কৃত প্রাক্তন জাতীয় মুখপাত্র। মামলাকারী রাজীব সরকারের বিস্ফোরক দাবি, নির্বাচনে জিতে এলে কাদের ওপর অত্যাচার করা হবে তার একটা টার্গেট লিস্ট তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই তালিকার কথা জানতেন রিজু দত্ত। ভাইরাল এই তালিকায় তোলপাড় দাঁতন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খণ্ডরুইয়ে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো বিজেপি নেতাদের নামের তালিকা। 2026 নির্বাচনের পরেই কি ছিল খুন ও হামলার ব্লুপ্রিন্ট? ভিডিও ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ভোট পরবর্তী হিংসার সেই কালো অধ্যায়। 2021 সালের 2রা মের পর বাংলার সেই রক্ত স্নাত দিনগুলোর স্মৃতি কি আবার ফিরে আসতে চলছিল 2026-এ যদি তৃণমূল জিতত? এমনই পরিকল্পনা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, আইনি লড়াইয়ের সেই সম্পূর্ণ কোলাজ আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। 2021-এর একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা। এই বেলেঘাটায়, ঢিলছড়া দূরত্বে বেলেঘাটায় অভিজিৎ সরকার বিজেপির সমর্থক ছিলেন। অভিজিৎ সরকার তিনি ফেসবুক লাইভ করতে করতে বলছেন যে আমার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, খুন হয়ে যেতে পারি আমি। আর ঠিক সেটাই হয়েছিল সেই দিন। এরকম বহু ঘটনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিতর্কিত ডিজে মামলাটা চলছে। আর এই ডিজে মামলায় আজ বিধাননগর আদালতে এক নজিরবিহীন আবেদন রাজীব সরকারের। তার আবেদন, এই মামলায় পক্ষ করা হোক ক্ষুরধার জাতীয় মুখপাত্র রিজু দত্তকে। কেন রিজু দত্তকে এই মামলায় কেন টানছেন মামলাকারী? রাজীব সরকারের অভিযোগ অত্যন্ত সুনির্দিষ্ট এবং শিউরে ওঠার মতো। নির্বাচনে যদি জিতত তৃণমূল কংগ্রেস, তাহলে কোন কোন বিরোধী কর্মী বা নেতার ওপর রাজনৈতিক প্রতিহিংসামূলক অত্যাচার চালানো হবে তার একটা নির্দিষ্ট খতিয়ান তৈরি করেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিযোগের সবচেয়ে সংবেদনশীল ও মারাত্মক জায়গাটি কোথায় জানেন? মামলাকারীর আইনজীবীদের দাবি, ওই তালিকায় নাকি বহু নারীর নামও অন্তর্ভুক্ত ছিল। এবং সব থেকে আশ্চর্যের কথা, রাজীব সরকারের একটা প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, কিন্তু তার আগে একটু বলে দিই যে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতৃত্ব বা সেই সমস্ত সমর্থক বা সেই সমস্ত ছোট বা মেজ স্তরের নেতা যারা তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলার কথা ভেবেছিল, অন্তত তাদেরকেও টার্গেট করা হয়েছিল। কি বলেছেন রাজীব সরকার, দেখুন। তো হাইকোর্ট যখন কোনো স্টে দেয়নি, তার মানেটা হচ্ছে যে আমাদের মামলা আজকে হবে। এবার আজকে কোর্ট প্রসিডিংস আছে, তো কোর্ট প্রসিডিংসে আমার তরফ থেকে, যেহেতু আমি ডিফেক্ট কমপ্লেনেন্ট, তো আমার অ্যাডভোকেটরা আজকে এখানে অ্যাপিয়ার করবেন। এবার অভিষেক ব্যানার্জি আসবেন কি আসবেন না সেটা তার ম্যাটার। তো তিনি যদি আসেন তো হবে, না হলে সেটা কোর্ট বুঝবে। রিজু দত্ত কেন? কে রিজু দত্ত? যিনি কদিন আগেও টেলিভিশনের পর্দায় তৃণমূল কংগ্রেসের হয়ে গলা তুলতেন, গলা চড়াতেন, সওয়াল করতেন তৃণমূল কংগ্রেসের হয়ে,
অভিষেকের ঢাল হয়ে দাঁড়াতেন, সেই ঋজু দত্তকে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো। অর্থাৎ তিনি, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় ছায়াসঙ্গী হিসেবে ছিলেন, আজকে তার নাম এই মামলায় জোড়ার আবেদন করা হচ্ছে। তার একটাই কারণ, উনি ঋজু দত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোন টু বোন চেনেন। মামলাকারীর দাবি ফলত সেই জায়গা থেকে ঋজু দত্তকে এই মামলার সঙ্গে জুড়ে দেওয়া। একটার পর একটা বিস্ফোরক দাবি করেছেন ঋজু দত্ত। টার্গেট তালিকায় অস্তিত্বের কথা জানতেন, সেটা স্বীকার করেছিলেন তিনি, যেহেতু দীর্ঘদিন দলের প্রথম সারির মুখপাত্র, কালীঘাটের অন্দরের অনেক কথা, অনেক গোপন কথা তিনি জানেন। আর ঠিক এই জায়গায় আইনি হাতিয়ার করতে চাইছেন মামলাকারী রাজীব সরকার। ঋজু দত্তকে যদি এই মামলায় যুক্ত করা যায় এবং আদালত যদি তার বয়ান রেকর্ড করে, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি চাপ যে বহুগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, এই ডিজে মামলায় ইতিমধ্যেই সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য চরম তৎপরতা দেখাচ্ছে। অভিষেক ভয় পাচ্ছেন আর এটার বিরুদ্ধেই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু কলকাতা হাইকোর্ট তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন। সিআইডি তদন্তের রাস্তা এখন পুরোপুরি পরিষ্কার। বিচারপতি বলছেন, আপনি তদন্তে কেন সহযোগিতা করছেন না, কোনো আপত্তি আছে নাকি? সিআইডির কণ্ঠস্বর পরীক্ষা তাগিদ। আর অন্যদিকে আদালতে ঋজু দত্তকে জড়িয়ে টার্গেট লিস্টের এই নতুন বোমা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক এবং আইনি ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটা নিয়ে ডেফিনেটলি কাটাছেড়া করার জায়গা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত কথা, যার ডিজে মন্তব্য নিয়ে এত কথা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে তিনি যখন একাধিক ইডি, সিআইডি বা অন্যান্য বিভিন্ন ডাককে উপেক্ষা করছেন, অবহেলা করছেন বা ভয় পাচ্ছেন হয়তো মুখোমুখি হতে, রক্ষা কবচে বারবার চলে যাচ্ছেন আইনি পরামর্শ নেওয়ার জন্য, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে যারা ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমি তাদের পাশে আছি। ডাকলেই, এক ডাকে অভিষেক, হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে, যে দেখুন, এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আপনাকে মশাই সিআইডি ডেকে পাচ্ছে না, ইডি ডেকে পাচ্ছে না, আপনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটুকু ভরসা করা যাবে এখানে, কতটা ভরসা করা যাবে এখানে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের তৃণমূল কংগ্রেসের, যারা কিছুক্ষণ আগে বলছিলাম যে মেজো ছোট নেতা, যারা মুখ খুলতে চেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলেন, তাদের লিস্টই তৈরি করে ফেলেছিলেন। অভিযোগ তো এমনটাই। তাহলে এহেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াতেন যারা নাকি ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হচ্ছে? প্রমাণ দেখান, মানবে বাংলা। আপনারা 2021-এ ভোট পরবর্তী হিংসায় নজির তৈরি করেছিলেন, সিবিআই তদন্ত আজও চলছে। আর সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন আপনি সাধারণ মানুষ বা আপনার দলের যারা আক্রান্ত বলে আপনি দাবি করছেন তাদের পাশে দাঁড়াবেন। 21শে জুলাই একটা সভা করতে পারছেন না। 21শে জুলাই কংগ্রেসের এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর থেকে ওই শহীদদের নাম একবারের জন্য মঞ্চে উচ্চারিত হয়নি। কংগ্রেসের সেই মানুষগুলো যারা শহীদ হলেন আর যাদের মৃতদেহের ওপরে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, যাদের মৃতদেহের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হলেন, যাদের মৃতদেহের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেন, আজকে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন? যারা আপনাদেরকে, তৃণমূল কংগ্রেস দলটাকে 15 বছর ক্ষমতায় রাখলো, আর আজকের দিনে দাঁড়িয়ে যখন ক্ষমতায় আপনারা নেই, আপনারা বলছেন যে আপনারা সেই মানুষগুলোর পাশে দাঁড়াবেন যারা নাকি আপনাদের দাবি অনুযায়ী আজকে মার খাচ্ছে। অথচ শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন দুজন শহীদ হয়েছেন এই পরিবর্তনের জমানাতেও, সেটাও তৃণমূল কংগ্রেসের দ্বারা। জাহাঙ্গীর, শওকত মোল্লা, সব হীরের টুকরো, কোহিনুরের টুকরো, এক একজনকে দলে রেখেছিলেন কি কারণে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। হুমায়ুন কবির যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সে সময় হুমায়ুন কবির বলছেন যে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা।
আপনারা কোনো পদক্ষেপ নেননি, আর আপনারা এখন বলছেন আক্রান্তদের পাশে থাকবেন। আদালতের লড়াইটা দীর্ঘদিন ধরে চলতে পারে, কিন্তু মানুষের আদালতের লড়াই, মানুষের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, সেই প্রয়োগে জনতার দরবারে আপনারা নেই আর কোনোভাবে। এটা অন্য কথায় আসি। দেখুন, এই আইন আদালতের লড়াই তো চলবে, আপনি আসবেন না, আপনাকে ডেট দেওয়া হবে, যেমন 8ই জুলাই ডেট দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং এর ডেট ডিজের ক্ষেত্রে, ভয়েস টেস্টের ক্ষেত্রে। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট, সেটা আমরা দেখেছিলাম, সাহেবকে ধরতে পারবেন আপনি বলেছিলেন, কিন্তু সাহেব পর্যন্ত পৌঁছানো যাচ্ছে। এখন দেখা যাক সাহেব আসেন কিনা, তিনি ভয়েস স্যাম্পল টেস্ট দেন কিনা, সেটা সময় বলবে। কিন্তু একদিকে যখন এইভাবে আইনি লড়াই চলছে শহর কলকাতায়, ঠিক তখন কলকাতা থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে মেদিনীপুরে মাটির নিচে আরো একটা আগুন ধিকি ধিকি জ্বলছে। পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুর জেলা রাজনৈতিকভাবে বহু হত্যা দেখেছে, বহু অশান্তি, বহু গন্ডগোল, সেই বাম আমল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা এবং তার পরবর্তী অধ্যায়, সেখানেও একাধিক রাজনৈতিক সন্ত্রাস, গন্ডগোল, অশান্তি, হত্যা, এগুলো দেখেছে পশ্চিম মেদিনীপুর জেলা। আর সেই জেলার দাঁতনের খণ্ডরুই গ্রাম, কি ঘটেছে সেখানে? খণ্ডরুই গ্রামের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একটা ডায়েরি পাওয়া গেছে। কি আছে সেই ডায়েরিতে? সেই ডায়েরির পাতায় কিছু তালিকা রয়েছে, যে ভিডিও, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন, স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, রাজনৈতিক ভাবে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কেন? কি আছে, কি আছে ওই তালিকায়? অভিযোগকারীরা যে কথা বলছেন যে এই তালিকায় এলাকার প্রথম সারির বেশ কয়েকজন বিজেপি নেতার নাম স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে। কেন কেন বিজেপি নেতাদের নাম স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে? কি করা হবে এদের সঙ্গে? কেন লেখা রয়েছিল? কেন বারবার এই কথা সামনে আসছে যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে কি কি করা হতো? অত্যাচারের তালিকা, সেটা এনলিস্টেড করা ছিল, করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন এখানের বিজেপির যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন জেলা স্তরে? দেখুন, বিশেষ কিছু বার্তা দিতে চাই জনসাধারণের কাছে। আমরা হিন্দুত্ব সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই, যাতে আগামী দিন আমরা সুরক্ষিতভাবে থাকতে পারি। আমি বলবো, যারা বেলা 12টার পরে পার্টিতে এসছে তাদেরকেও আমরা নেব, কিন্তু আমাদের যারা পুরানো কর্মী তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং তন মন ধন দিয়ে পার্টিটা করতে হবে। দুর্নীতি বরদাস্ত করা যাবে না। আমাদের সঙ্গে এসে তারা কাজ করুক। তারা চাইছে আমরা পদে চলে যাব, সে পদে তো এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। আমাদের সঙ্গে এসে কাজ করুক, কাজ করলেই কাজের ভিত্তিতেই আমরা তাদেরকে ব্লক স্তরে, জেলা স্তরে আমরা অবশ্যই পাঠিয়ে দিব। পাঠানোর এটা কোনো বিষয়টা নয়। ভাবুন একবার, যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে কি হতো? গঙ্গার জল তো লাল হয়ে যেত, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি যে এই তালিকা কোনো সাধারণ সাংগঠনিক খসড়া নয়। যে নামগুলো পাওয়া যাচ্ছে টার্গেট ছিল এরা। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই নির্দিষ্ট বিজেপি নেতাদের লক্ষ্য করে বড় সড়ো হামলা চালানো বা তাদের সব পরিবারে নিকেশ করে দেওয়ার ভয়ঙ্কর ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল এই পার্টি অফিসের ভেতরে বসে। যখন একজন সাধারণ রাজনৈতিক কর্মী বা গ্রামীণ স্তরের নেতা জানতে পারেন যে তার নাম শাসক দলের পার্টি অফিসের গোপন তালিকায় রয়েছে, তখন তার এবং তার পরিবারের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই ঘটনা নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং তাদের নেতাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তালিকা, দাঁতনের পার্টি অফিসের বিজেপি নেতাদের তালিকা, দুটোর মধ্যে কি কোনো অদৃশ্য সুতোর সংযোগ রয়েছে? এই প্রশ্নটাই বাংলার মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচার গত 15 বছরে দেখেছে এবং স্পেসিফিক্যালি বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যবে থেকে তৃণমূল কংগ্রেসে উত্থান, তবে থেকে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের ভয়াবহতা
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মানুষ বুঝেছেন মারাত্মকভাবে, এবং শুধু সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দলের কথা নয়, বুঝেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও, বুঝেছে যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে। না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো সাংসদরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন, আওয়াজ তুলছেন। আমি ছেড়ে দিলাম ঋজু দত্তদের কথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো সাংসদ যারা এখনো অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরে রয়েছেন বা থাকতে চান, তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন। আর বাকিদের কথা তো ছেড়েই দিলাম, সেই 20 সাংসদের কথা, বাকিদের কথা তো ছেড়েই দিলাম, সেই 60 জন বিধায়কের কথা। হয়তো সংখ্যাটা প্লাস মাইনাস হতেই পারে, যে কোনো দিন আরও বাড়তে পারে, আরও বাড়তে পারে, আরও বাড়তে পারে, না থাকতে পারে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই না হয়ে তো ভালো হয়েছে, বরং মমতা বন্দ্যোপাধ্যায় স্প্ল্যানেডে বা ধর্মতলায় মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, ধর্ণা মঞ্চে, আর সেখানে হাতে গোনা কয়েকটা মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগের কথা বলছি, কিছুদিন আগে, সপ্তাহ 2 কি আড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা চত্বরে প্রতিবাদ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন। তার সঙ্গে কতজন আছে? আর উনি আজকে বলছেন 21শে জুলাই সভা করবেন, কটা লোক থাকবে তার সঙ্গে? নাক কাটা যেত তৃণমূল কংগ্রেসের, আদি তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, নাক কাটা যেত। ভালো হয়েছে বরং 21শে জুলাই আপনাদের সভাটা করতে হচ্ছে না। পরবর্তী অধ্যায়ে সেটা তো দেখাই যাবে, সময় বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রাসের আরেক নাম হয়ে উঠছিলেন, বা যদি ক্ষমতায় আসতো তৃণমূল কংগ্রেস তাহলে হয়তো তাই হতো। দাঁতনের কথা বলছিলাম, এই যে বিজেপি নেতারা আজ নিজেদের জীবন নিয়ে শঙ্কিত কেন? চলুন একটু তাহলে পিছনের দিকে তাকাই। 2021 সালের মে মাস, 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল 2রা মে। তারপর রাজ্য জুড়ে অভূতপূর্ব এবং ব্যাপক রাজনৈতিক হিংসা, মনে আছে আপনাদের? ভারতের রাজনীতির ইতিহাসে অন্যতম কালো অধ্যায় ছিল সেটা। ফলাফল ঘোষণার পর মুহূর্ত থেকে মূলত বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকদের ওপর পরিকল্পিত সুসংগঠিত হামলা। ভোলেনি মানুষ, ঘরবাড়ি ভাঙচুর, পাইকারি হারে অগ্নিসংযোগ, বিরোধী নেতাকর্মীদের দোকানপাট লুট, নৃশংস খুন, ধর্ষণ, কি ছিল না? হৃদয় বিদারক এক একটা ঘটনা আজকে যখন রিকল করতে বসছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো রয়েছেন যারা এই অনুষ্ঠান এখন দেখছেন, তারাও কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের এই থ্রেট কালচারের মুখে পড়েছিলেন। নতুন সরকার এসছে, বদল হয়েছে অনেক কিছু, কারণ বিজেপি আসার সঙ্গে সঙ্গে এই স্লোগানটা মানুষের মুখে মুখে ঘুরছে যে ভয় আউট, ভরসা ইন। এই সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সরকার মানুষকে সুশাসন দেবে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তার একটা প্রতিক্রিয়া এখানে না শোনালি নয়। কি বলেছেন দেখুন, শোনায়। আমি পরিষ্কার জানিয়ে এসেছি, কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরো কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের 2 জন কর্মী এর মধ্যে শহীদ হয়েছে, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণ আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। এই বিজেপির যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, তারা সেই সময় আপনাদের মনে থাকবে সবথেকে বেশি বিজেপির কর্মী সমর্থকদের টার্গেট করা হয়েছিল, সবথেকে বেশি বিজেপির কর্মীরা বাড়ি ছাড়া ছিলেন, তাদের ঘর জ্বালানো হয়েছে, হত্যা করা হয়েছে, রাজনৈতিক হত্যার ঘটনা প্রচুর ঘটেছে, প্রচুর। মানুষগুলো রাজ্য ছেড়ে আসামে গিয়ে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। স্বাধীন ভারতের ইতিহাসে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এই ধরনের অভ্যন্তরীণ স্থানচ্যুতির ঘটনা মনে পড়ে আপনাদের? পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে কলকাতা হাইকোর্টকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়। এবং যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম, জাতীয় মানবাধিকার কমিশন NHRCর বিশেষ অনুসন্ধান কমিটি গঠন হয়, গ্রামে গ্রামে তারা ঘোরে এবং তাদেরকেও আক্রান্ত হতে হয়েছিল সেই সময়। জুলাই মাসে জমা দেওয়া হয়েছিল রিপোর্ট, যেখানে মানবাধিকার কমিশন যে মন্তব্য করেছিল তা আজও বাংলার আইন শৃঙ্খলার গায়ে একটা মস্ত বড় দাগ।
কমিশন স্পষ্ট ভাষায় লিখেছিল, পশ্চিমবঙ্গে বর্তমানে আইনের শাসন নয়, বরং শাসকের আইন বা ল অফ দ্য রুলার, নট দ্য রুল অফ ল চলছে। পুলিশ প্রশাসনকে বহু জায়গায় নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল। কোথাও আবার নিষ্ক্রিয় থেকে অপরাধীদের পরোক্ষ মদতও দিয়েছিল সেই সময় পুলিশ প্রশাসন। এই রিপোর্টের উপর ভিত্তি করে 2021 সালে 19শে অগস্ট কলকাতা হাইকোর্টের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দেয়। আদালত সাফ জানিয়ে দেয়, খুন, ধর্ষণ এবং নারীদের উপর হওয়া সমস্ত গুরুতর অপরাধের তদন্ত রাজ্য পুলিশ করবে না, করবে সিবিআই। আর অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধের জন্য রাজ্য পুলিশের অফিসারদের নিয়ে একটা বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হলো। আজ 2026 সাল। এই মামলাগুলো এখন ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। 2024-এ সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল এবং পশ্চিমবঙ্গে তাদের সাক্ষী অফিসারদের প্রতিনিয়ত হুমকির অভিযোগ তারা করেছিল। সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে রাজ্যের বিশেষ সিবিআই আদালতগুলোতে চলতে থাকা ট্রায়ালের উপর স্থগিতাদেশ জারি করে এবং মামলাগুলো অন্য কোনো রাজ্যে বা ভিন রাজ্যে স্থানান্তরের বিষয়টি খতিয়ে দেখে। কিন্তু আমার বক্তব্য এখানে একটাই, সেটা হচ্ছে যে এই পট পরিবর্তন যদি না হতো, যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতো, তাহলে ঘরে ঘরে ডিজে বাজানোর ব্যবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে ফেলেছিলেন। কারণ তিনি তো প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেছেন 4 তারিখের পর ডিজে বাজবে। পিসির পথে হাঁটার চেষ্টা উনি করেননি। পিসি বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত বাজবে, বেজেও ছিল কিছু, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলেছিলেন ডিজে বাজানোর কথা। সেই ডিজে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বাজছে কিনা তার জন্য আরো খানিকটা সময় অপেক্ষা করতে হবে। আজ বিগ স্টোরি এখানেই শেষ করব। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।